তো আজকে আমাদের সাথে রয়েছে কমলেশ্বর দা। কেমন আছো? নমস্কার নমস্কার, ভালো আছি। আচ্ছা, তুমি দেবের সাথে তো অনেকগুলো করেছো, জিতের সাথে কাজ করেছো? না, জিতের সঙ্গে কাজ করা হয়নি, দেবের সঙ্গে করেছি, বুবাদার সঙ্গে করেছি, বা প্রায় অনেকের সঙ্গেই করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে। তো বুম্বাদা তো এভারগ্রিন, তাহলে দেব, জিৎ আর বুম্বাদাকে একত্রিতভাবে একটা মানে ফ্রেমে কবে পাবো? ডেট পাওয়া যাবে? তুমি ভালো বলতে পারো। না, আসলে তা নয়। নিশ্চয়ই করা যেতে পারে বা চেষ্টা করা যেতে পারে, কিন্তু সবাইকে একসঙ্গে মিলিয়ে সেরকম একটা গল্প ভাবতে হবে, প্রথমে স্ক্রিপ্ট ভাবতে হবে, এবং তারপর যা তার লজিস্টিক্স সেটাও ভাবতে হবে। বাজেটে তো একটা ইস্যু। সম্ভব তুমি বলছো? নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব হবে না? আচ্ছা, অ্যাটলিস্ট দেব আর জিতকে নিয়ে তো সম্ভব। বুম্বাদা যদি নাও হয়, কারণ হচ্ছে দেব আর জিতের দুটো বিশাল বড় বড় ফ্যান বেস ফলোয়িং হ্যাঁ, রয়েছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এবং আছে। তাদের মধ্যে বন্ধুত্ব আছে, রাইভালরিও আছে, মানে ফ্যান বেসের মধ্যে। সে তো স্বাভাবিক, তো সেক্ষেত্রে সব দুজনকে industry-তেই থাকে। একত্রিত করতে পারলে তো এটা বিশাল হ্যাঁ, নিশ্চয়ই অ্যাচিভমেন্ট। ভালো হয়, নিশ্চয়ই, সেটি কোনো সন্দেহ নেই। প্রথম কথা, অনেক বেশি জনপ্রিয়তা পেতে পারে ছবিটা, আর দ্বিতীয় কথা হচ্ছে দুজনের কন্ট্রিবিউশন থাকলে ডেফিনেটলি ছবিটা এনরিচড হবে। আচ্ছা, আরেকটা ট্রেন্ড লাস্ট কিছু বছর ধরে চলছিল, আমি নাম করছি না, অনেক অভিনেতা যারা বলিউডে কোনো জায়গায় কোনো ফিল্মে চান্স পেলে তারা একটু ওভার হাইলাইটেড হয়ে যাচ্ছে, যেটা তারা ওর থেকে অনেক বেটার কাজ টালিগঞ্জে করে হচ্ছে না। সেটা দুটো কারণ আছে। একটা হচ্ছে যে হিন্দি ভাষায় কিছু বানানো হলে হুম, তার তো ডায়াসপোরাটা অনেক বেশি, ভারতবর্ষের ক্ষেত্রে বলছি। এক্স্যাক্টলি। বাংলা ভাষায় দর্শকের সংখ্যা কম, আর তারপর প্রচার ইত্যাদি এগুলোও তো আছে। তো সেই কারণে এটা যদি কোনো একটা প্রোডাকশানে তারা কাজ করেন, সেটা যদি হিন্দিতে হয় বা তামিলে হয়, তেলেগুতে হয়, তো স্বাভাবিকভাবেই ওদের ইন্ডাস্ট্রিটাও বড়, ওদের রিচটাও মানুষের কাছে অনেক বেশি, এবং সেই কারণে অবশ্যই তারা প্রাপ্য সম্মানটা পান। অনেক ক্ষেত্রে বাংলায় ওই কিছু রেস্ট্রিকশন থাকার দরুন হয়তো অনেক খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন, বা পরিচালক রয়েছেন, প্রযোজকও রয়েছেন, যারা হয়তো তাদের মধ্যে হয়তো লিমিটেশনের মধ্যে কাজ করতে হচ্ছে। আচ্ছা, তুমি তো বম্বেতে এককালে অনেক অ্যাসিস্ট করেছো, তাই তো? তা বম্বেতে একটা ফুল ফিচার ফিল্ম বানাচ্ছ কবে? না, সে দিলে তবে তো বানাবো। আমি তো মানে গেলেই আমাকে দিয়ে দেবে ব্যাপারটা তা নয়। আমি আসলে বিজ্ঞাপনে অ্যাসিস্ট করেছি। আচ্ছা। বিজ্ঞাপনে অ্যাসিস্ট করেছি, মানে টেলিভিশন কমার্শিয়াল যেটাকে বলে। বিজ্ঞাপন করেওছি, কিন্তু বিজ্ঞাপন করা ছবি করাটা হেলেন হেভেন ডিফারেন্স। মানে বিজ্ঞাপন যারা তৈরি করেন, অনেক ভালো ভালো বিজ্ঞাপন যারা তৈরি করেছেন, তাদেরও কিন্তু এই ছবিতে সুযোগ পেতে একটা হিমশিম খেতে হয়, যেটা বম্বে হোক বা তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি, বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, যেটা বাংলার ক্ষেত্রেও ট্রু। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে আমাদের ধরো মোটামুটি কলেজ টাইমে বা ওই টাইমে ছিল, যে কিছু সিনেমা হতো কলকাতার জন্য, কিছু সিনেমা হতো কলকাতার বাইরের জন্য, আমি কোনো জায়গার নাম নিচ্ছি না। সেই যে লিমিটেশনটা কি এখনকার সিনেমা অনেকটাই ঘুচে গেছে? দুটো কারণে ঘুচেছে। একটা হচ্ছে যে এখন কলকাতার বাইরের ডিফারেন্সটা অনেক কমে গেছে, কারণ সবার হাতেই মোবাইল আছে, সবাই ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখতে পান। হুম। সুতরাং এটা বলতে পারবো না যে কলকাতার একজন দর্শক, আর ধরা যাক আমি উদাহরণস্বরূপ বলছি, যে বসিরহাটের একজন দর্শক, তাদের দেখার মধ্যে বিরাট কিছু তফাৎ আছে, কারণ সবাই তো ইউটিউবও দেখছেন, ওটিটিও দেখছেন, বা অন্যান্য যত মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে সব কিছুই দেখছেন। সুতরাং তাদের সেই এক্সপোজারটা তারা পেয়েছেন। সেক্ষেত্রে ওই ফারাকটা কমেছে, এক। দুই, যেটা বাংলা ছবির জন্য বিরাট চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে সিঙ্গল প্লেক্স, মানে একটা হলে ছবি চলবে। এই এই যে ছবি, একটা ছবি চলবে বা চারটে ছবি চলবে, কিন্তু একটা স্ক্রিন, সিঙ্গেল স্ক্রিন। এই বিষয়টা কিন্তু অর্থনৈতিক কারণে উঠে যাচ্ছে, ক্রমশ প্রায় উঠে গেছে। সবই এখন মাল্টিপ্লেক্স। তো মাল্টিপ্লেক্স অডিয়েন্স হলে আমরা ধরেই নিচ্ছি যে সেটা শহুরে অডিয়েন্স, যা নট নেসেসারিলি শহুরে অডিয়েন্স, কিন্তু আমরা ধরে নিই। সুতরাং সেই জায়গা থেকে তো একটা গুণগত পার্থক্য আছে। এটা সত্যি কথা যে একটা সময় যখন সিঙ্গল প্লেক্সগুলো ভালো চলছিল, তখন আমাদের বাংলা মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি যাকে বলে, বাণিজ্যিক ছবি ভালো চলতো। আর একটু শহর কেন্দ্রিক ছিল হচ্ছে আর্ট হাউস ফিল্মগুলো, বা যেটাকে আমরা মিনিংফুল সিনেমা টিনেমা ইত্যাদি। এখন আর খুব তফাৎ নেই। এখন সবাই যেটা চলে, আমার মনে হয় সেটা নিও মেইন স্ট্রিম।
যে তোমরা যখন বানাচ্ছ তোমরা কি সত্যি এখন মানে কোন টাইপের দর্শক সো কল্ড ওই রকম ভেবে বানাও কি আদৌ? আর চেষ্টা করি, কিন্তু এই দর্শকের পালসটা বোঝা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্ত কাজ। যদি বুঝতে পারতো কেউ তাহলে পরপর সে ছবি হিট হতো, তা তো হয় না। কখন যে কোনটা দর্শকের ভালো লাগবে আর কোনটা দর্শকের ভালো লাগছে না এটা বুঝতে পারাটা খুব কঠিন বিষয়। এটা কিন্তু পুরোটাই চেষ্টার উপর নির্ভরশীল। করতে করতে কোনোটা ভালো লাগবে মানুষের, কোনোটা আজকে ভালো লাগবে, কোনোটা 30 বছর বাদে গিয়ে ভালো লাগবে, এরকম অনেক উদাহরণ রয়েছে। দুটো টাইপের সিনেমার একটা ইসে রয়েছে, ট্রেন্ড রয়েছে এখন, ট্রেন্ড কিনা জানি না। একটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্টাইল আর একটা হচ্ছে সৃজিত মুখার্জি স্টাইল। তোমার পার্সোনালি পছন্দ কোনটা? না, ওরকম নয়। আমার সৃজিতের ছবিও বেশ ভালো লাগে, অনেকগুলো ছবি বেশ ভালো লাগে। কৌশিকদার ছবিও খুব ভালো লাগে, বেশ কিছু ছবি খুবই ভালো লাগে। সুতরাং এরকম যে কোনো একটা বিশেষ আলাদা করে দাগিয়ে দেওয়া যায় না, খুব মুশকিল। এবং এরা ছাড়াও যারা ছবি বানাচ্ছেন অনেকেরই কাজ দারুণ হচ্ছে, নতুন যারা কাজ করছেন তাদেরও ভীষণ ভালো কাজ হচ্ছে, এরই কোনো সন্দেহ যেমন নেই। কৌশিক গাঙ্গুলির ছবিগুলো দেখতে একটু ভাবতে হবে, সেই ভাবার জায়গাটা আবার সৃজিত মুখার্জির ছবিতে প্রয়োজন পড়ে না, ফুল এন্ড টু এন্ড এনজয় করে তুমি হলের থেকে বেরো। কৌশিকদারও এরকম ছবি আছে যে বাণিজ্যিকভাবে ভীষণ সফল, হ্যাঁ, এবং তাতে বিনোদন পেয়েছে মানুষ। আবার সৃজিতের এরকম ছবি আছে যে ছবিতে সৃজিত খুব সিরিয়াসভাবে মানুষকে ভাবাতে পেরেছে বা ভাবিয়েছে। তো ওই ধরনের ডিফারেন্সিয়েশন আমি খুব একটা করতে রাজি নই। নতুন পরিচালকদের মধ্যে কার কার কাজ তোমার খুব ভালো লাগে? প্রচুর নতুন ছেলে কাজ করছে, খুব ভালো লাগছে। এই তো আসা যাওয়ার মাঝে হলো, দোস্তজি হলো, তারপরে এই এই রিসেন্টলি মায়ার জঞ্জাল হলো, কবির আমারই খুবই বন্ধু। ইন্দ্রাশিসের বীরু রাক্ষস হলো, তারপর পিউপা হলো। নতুন যারা করছেন এখন আমি দেখিনি, আরও নতুন নতুন ডিরেক্টররা যারা উঠে আসছেন প্রত্যেকেই চেষ্টা করছেন এবং সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করছেন বলা যায় না, তাদের বয়স অনেক ছোট করছে। ঝিল্লি ছবিটা দেখলাম, আমার দারুণ লেগেছে। এরকম অনেকগুলো ছবি রয়েছে, সুতরাং অনেক ডিরেক্টররা উঠে আসে। আসলে হ্যাঁ, একটা জায়গায় এই ডিজিটাল মিডিয়া আসার ফলে একটু তো ডেমোক্রেটাইজড হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ফিল্মের সেলুলয়েড হ্যান্ডেল করার যে ঝামেলা এবং যে কস্ট, তার থেকে এটা অনেক কম। সেই কারণে চিন্তাভাবনাগুলো অনেক প্রসারিত হচ্ছে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যারা ছবি বানাচ্ছেন তারা চিন্তা করছেন কি করছেন না, এটা ইম্পর্টেন্ট নয়। তারা তো সেটা ইম্পর্টেন্ট তো বটেই, ইম্পর্টেন্ট নয় বলছি না, যাদের ভাবনাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে যে সেটা দর্শককে কতটা প্রভাবিত করছে, তারা কতটা ভাবছেন। কারণ অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে তো আমাদের এখন। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওর ওপর কেউ 20 সেকেন্ডও দিতে রাজি নয়, এক্স্যাক্টলি, তার আগে স্ক্রোল করে বেরিয়ে যাচ্ছে। তো সেটা একটা সমস্যা। তো তুমি কোথায় দেখছো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নেক্সট 10-15 ইয়ার্স? এগুলো বলা খুব মুশকিল। এগুলো কি হয়, একটা সময় লৌরির অভাব হয়, কখনো কখনো হয়তো বাংলা ছবি ভালো চলছে না, আবার দুম করে হঠাৎ প্রচুর প্রডিউসার এলেন, এমন হয়, এবং তখন আবার ভালো ভালো ছবি তৈরি হলো। এটা বলা খুব মুশকিল। তবে এইটা বলতে পারি, সেটা হচ্ছে যেটা আমার বিশ্বাস, সেটা হচ্ছে যেগুলো খুব মননশীল ছবি হবে, সেই ছবি হয়তো লিমিটেড বাজেটের মধ্যে হবে, সেইটা চলে যাবে ওটিটিতে। মানুষ ওটিটিতে দেখতে পছন্দ করেন সেই ধরনের ছবি। সিনেমা হলে মানুষকে টেনে নিয়ে যেতে গেলে বড় ক্যানভাসের বিগ বাজেট ছবি ছাড়া সম্ভব না। এক্স্যাক্টলি। তো খুব ভালো লাগলো কমলদা, এতটা টাইম দিলে আমাদেরকে। তো আবার কবে আসছো এদিকে? সেটা বলা খুব মুশকিল, দেখি আবার সময় সুযোগ হলে নিশ্চয়ই আসো। তবে জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর একটু যদি সময় পেতাম তাহলে আরো কিছু আমরা ঘুরে দেখতে পারতাম। হ্যাঁ, ঘোরাঘুরি, দেখা, কথাবার্তা তো চলবেই। তো থ্যাংক ইউ কমলদা, অনেক ধন্যবাদ, এতটা সময় দিলে আমাদেরকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।